পার্মানেন্ট ম্যাগনেট আছে এখানে ফিল্ড বা ফ্লাক্স কন্ট্রোলের যে ফ্লেক্সিবিলিটি সেটা আসলে পাওয়া যায় না, কারণ আমাদের যদি ইলেকট্রোম্যাগনেট টাইপের সিনক্রোনাস মেশিন থাকতো সেক্ষেত্রে আমরা এখানে ফ্লাক্স কন্ট্রোলের মাধ্যমে আমরা আসলে মেশিনটাকে কন্ট্রোল করতে পারতাম। কিন্তু যেহেতু এখানে পার্মানেন্ট ম্যাগনেট, কাজে এখানে ফ্লাক্স কন্ট্রোল মেথডটা অ্যাপ্লিকেবল না, তাহলে এটা একটা প্রধান লিমিটেশন। এটা এখানে একটা কথা আছে রিম্যাগনেটাইজেশন ইফেক্ট, এখানে দুইটা ফ্যাক্টর এর সাথে চলে, একটা হচ্ছে ডিম্যাগনেটাইজেশন ইফেক্ট। তো ডিম্যাগনেটাইজেশন ইফেক্টটাও এখানে সমানভাবে হয়, অর্থাৎ এটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, আমরা বিএইচ কার্ভ দেখেছি। এবং বড় মোটরগুলোর ক্ষেত্রে এটা কস্টটা হাই হয়, তবে এটা ঠিক না সব ক্ষেত্রে যে ছোট মোটরগুলোর ক্ষেত্রে এটার কস্ট লো হয়, কিন্তু বড় মোটরের ক্ষেত্রে বা বড় মেশিনের ক্ষেত্রে কস্টটা হাই হয়। আর অ্যাডিশনাল কিছু অ্যাডভান্টেজ আমরা এখান থেকে পাচ্ছি, যে একটা হচ্ছে যে পাওয়ার ডেন্সিটিটা হাই। আমরা পাওয়ার ডেন্সিটিটা বলছিলাম ভলিউমেট্রিক পাওয়ার ডেন্সিটি, মানে একটা জেনারেটরের যে ভলিউম তার তুলনায় যে তার যে পাওয়ার ডেন্সিটি সেটাই হলো হাই পাওয়ার ডেন্সিটি, অর্থাৎ তার আকারের তুলনায় সে কত বেশি পাওয়ার দিতে পারে একই ভলিউমে, এটা হাই পাওয়ার ডেন্সিটি। আর রোটর ইনার্শিয়াটাও আসলে খুব বেশি না। রোটর ইনার্শিয়া কম হওয়ার কারণ হচ্ছে যেহেতু এখানে পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করা হচ্ছে, পার্মানেন্ট ম্যাগনেট আকৃতিতে ছোট হয় এবং বেশ শক্তিশালী হয়, এই কারণে যেটার মাস কম, আমরা জানি যে যেটার মাস সাধারণত কম হয় সেটার ইনার্শিয়া সাধারণত কম হয়। আর এটা হচ্ছে বেশ রোবাস্ট হচ্ছে কনস্ট্রাকশন। আর একটা হচ্ছে যে যদি আমরা ফিল্ড উইন্ডিং ইউজ করতাম, ফিল্ড উইন্ডিং এর জন্য একটা এডিশনাল আরএফ থাকে বা ফিল্ড রেজিস্ট্যান্স থাকে, সেই ফিল্ড রেজিস্ট্যান্স থাকলে যেটা হতো সেখানে আরো বাড়তি কি লস হতো, বাড়তি আমাদের কিছু পাওয়ার লস হতো। সেটা কোথায়? ফিল্ডে। যদিও আমরা জানি যে আইএফ এর মান কম, আইএফ স্কোয়ার ইন্টু আরএফ, এটার মান যথেষ্টই কম, তারপরেও একটা এডিশনাল একটা ফিল্ড লস হতো, যেটা এখানে হচ্ছে না। আচ্ছা, এবার আমরা এটা নিয়ে একটু আলোচনা করি যে আসলে এখানে যে মডেলটা আছে, এই মডেলটা বুঝতে গেলে আমাদেরকে কয়টা জিনিস বুঝতে হবে। এটা হচ্ছে এই মডেলটা বুঝতে গেলে আমাকে ডিকিউ অ্যাক্সিস রেফারেন্স ফ্রেমটা একটু বুঝতে হবে। আমি সেটা একটু বলি যে কোনো একটা সিনক্রোনাস মেশিন যদি আমরা নিই, এখানে দেখা যাচ্ছে, আমরা একটু আগের স্লাইডে চলে যাই, যে এখানে অথবা এখান থেকে ব্যাখ্যা দিলে আমাদের সুবিধা হবে। যে এখানে দেখা যাচ্ছে এখানে একটা সিনক্রোনাস মেশিন আছে, রোটরটা হলো পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে তৈরি। এই পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে এখানে হচ্ছে নর্থ পোল আছে, এখানে এনএস, এটা ধরলাম নর্থ পোল। তো ম্যাথমেটিক্যাল মডেলের আগে দুটো টার্ম আমাদেরকে বুঝতে হবে, একটা হচ্ছে ডি অ্যাক্সিস, একটা হচ্ছে কিউ অ্যাক্সিস। তো ডাইরেক্ট অ্যাক্সিস বা ডি অ্যাক্সিসটা থাকে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স যেদিকে যায়, অর্থাৎ যে মেইন ফিল্ড থাকে, যেটা একটা সিনক্রোনাস মেশিনের যে মেইন ফিল্ড, সেই মেইন ফিল্ডের যে ম্যাগনেটিক ফ্লাক্সের যে ডিরেকশনটা, এটা হলো ডি অ্যাক্সিস। তো এটা যদি ডি অ্যাক্সিস হয় তাহলে কিউ অ্যাক্সিসটা হবে এর চেয়ে 90 ডিগ্রি অ্যাপারেন্টে, এটা হলো আমাদের কিউ অ্যাক্সিস। তো এখানে ডি অ্যাক্সিস এবং কিউ অ্যাক্সিসটা যদি আমরা একটু ভাগ করে ফেলি তাহলে যেটা পাবো, কিছু কম্পোনেন্ট পাওয়া যাবে। একটা হচ্ছে যে ম্যাগনেটিক ফ্লাক্স যেদিকে কাজ করছে সেদিকে, কিছু কম্পোনেন্ট পাওয়া যাবে এইদিকে, অর্থাৎ আমরা সেম কম্পোনেন্ট রাখি। আমরা ট্রাইগোনোমেট্রি অনুযায়ী জানি যে কোনো একটা ভ্যালু আমাদের ডি অ্যাক্সিস এবং কিউ অ্যাক্সিসের যে আলোচনা সেটা। আচ্ছা, এবার আমরা কিছু প্যারামিটার ব্যাখ্যা করি যে আসলে এখানে একটা টেবিল করা আছে, এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন এলিমেন্ট কি বোঝাচ্ছে। যেমন যে ইন্ডাকটেন্স গুলো ফর্ম হয়েছে, এই ইন্ডাকটেন্স গুলো সাধারণত আর্মেচারে ফর্ম হয়ে থাকে, কারণ আর্মেচারে কয়েল বা উইন্ডিং থাকে। সে আর্মেচারের যে কয়েল বা উইন্ডিং গুলো আছে সেখানে দুটো পার্টে যেহেতু আমরা ভাগ করেছি, এখন এখন টোটাল ইন্ডাকটেন্সটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করে ফেলছি, একটা হচ্ছে ডি কম্পোনেন্ট, একটা হচ্ছে কিউ কম্পোনেন্ট। তো এল কিউ দ্বারা আমরা বুঝবো যে যে ইন্ডাকটেন্সটা আছে সেটা কিউ অ্যাক্সিস কম্পোনেন্ট, আর এলডি দ্বারা বুঝবো যে ইন্ডাকটেন্সের ডি অ্যাক্সিস কম্পোনেন্ট। আর স্ট্যাটার উইন্ডিং যেগুলো আছে সেগুলোর রেজিস্ট্যান্সকে আমরা কোনো কোনো সময় আর দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, কোনো কোনো সময় আর এ দ্বারাও রিপ্রেজেন্ট করে থাকি।
একটা জিনিস মনে রাখতে হবে যে আর দ্বারাও যেমন স্টেটর উইন্ডিং কে বোঝাচ্ছে বা স্টেটর উইন্ডিং এর যে রেজিস্ট্যান্স সেটাকে বোঝাচ্ছে, তেমনি ভাবে আর এ দ্বারা আসলে মূলত বোঝায় আর্মেচার রেজিস্ট্যান্স। তো সবাই তোমরা জানো যে যেহেতু এটা সিনক্রোনাস মেশিন, এর স্টেটরেই আসলে আর্মেচারটা থাকে, এই জন্য কোনো কোনো সময় আর এ দ্বারা প্রকাশ করা হয়, কোনো কোনো সময় আর দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আমাদের যে কারেন্ট কম্পোনেন্ট আছে, কারেন্টকে সবসময় আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি। এরও দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ডি অ্যাক্সিস কম্পোনেন্ট, সেটাকে আমরা বলতেছি আইডি, আর একটা হচ্ছে কিউ অ্যাক্সিস কম্পোনেন্ট, সেটাকে আমরা বলছি আই কিউ। এরপরে সেখানে ভোল্টেজের ক্ষেত্রেও দুটো কম্পোনেন্ট আমরা ভাগ করে দিয়েছি, যথাক্রমে ভিডি এবং ভিকিউ। এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাক্সিস এবং কোয়াড্রেচার অ্যাক্সিস ভোল্টেজ। এরপর হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য রোটর, ওমেগা এম। ওমেগা দ্বারা আমরা সাধারণত অ্যাঙ্গুলার ভেলোসিটি বা স্পিড সেটাকে বুঝিয়ে থাকি। আর রোটর, এখানে কোনো কোনো ক্ষেত্রে ওমেগা আরও ব্যবহার করা হয়, ওমেগা সাফিক্স বা সুপারস্ক্রিপ্ট। এখানে ওমেগা দিয়ে সাবস্ক্রিপ্ট দিয়ে আর অনেক সময় থাকে, কোনো সময় সাবস্ক্রিপ্টে এম থাকে, অর্থাৎ মেশিনের অ্যাঙ্গুলার ভেলোসিটি বা রোটরের অ্যাঙ্গুলার ভেলোসিটি। আর এখানে কোনো কোনো সময় ফাই, ল্যামডা ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে যে যেটা পার্মানেন্ট ম্যাগনেট দ্বারা যে ফ্লাক্সটা ইনডিউসড হয়, তো সেটাই হলো আসলে এই ল্যামডা বা ফাই। অর্থাৎ আমরা যে পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করছি তার যে ফ্লাক্সটা বের হচ্ছে, সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা যে ইনডিউসড হচ্ছে অ্যাম্পলিটিউড, এটা কোথায় ইনডিউসড হচ্ছে? স্টেটর যে ফেজ গুলো আছে বা স্টেটর যে উইন্ডিং গুলো আছে, আর্মেচার উইন্ডিং আছে, সেই আর্মেচার উইন্ডিং এ যে ইনডিউসড হচ্ছে, কি ইনডিউসড হচ্ছে? যে পার্মানেন্ট ম্যাগনেট থেকে যে ফ্লাক্সটা বের হচ্ছে, সেই ফ্লাক্সটা ইনডিউসড হচ্ছে আর্মেচার উইন্ডিং এ। এই হচ্ছে মোদ্দা কথা। সেটাকে ক্ষেত্র বিশেষে আমরা ল্যামডা অথবা ফাই ইত্যাদি দ্বারা প্রকাশ করে থাকি। আর যে টর্কটা আছে, টর্ক সমান সমান আমরা সবাই জানি যে এফ ক্রস ডি, যেটা সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক। তো সেটা হলো টাউ দ্বারা বা টি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখন আমরা যদি এই মডেলটাকে একটু এভাবে দেখি, যে আমরা একটু ছবির সাহায্যে এভাবে দেখি যে সাধারণত এখানে একটা নর্থ পোল এবং একটা সাউথ পোল আছে। হ্যাঁ, যে এখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট দেওয়া আছে নর্থ পোল এবং সাউথ পোল, এবং এটা ঘোরার ফলে কি হচ্ছে? থ্রি ফেজ ভোল্টেজ বা পাওয়ার তৈরি হচ্ছে এবিসি। এখানে আমরা দেখতে পাচ্ছি এবিসি, এখানে থ্রি ফেজ ভোল্টেজ বা থ্রি ফেজ পাওয়ার প্রডিউস হচ্ছে। তো দুই রকম হতে পারে, যেটা যদি সিনক্রোনাস জেনারেটর হয় তাহলে এবিসি থেকে আমরা পাওয়ার রিসিভ করি, আর যদি সেটা হলো জেনারেটর বা মোটর হয়ে থাকলে বিপরীত হয়। তো এখন কিছু আছে জেনারেলাইজড মডেল। জেনারেলাইজড মডেলে শুধুমাত্র পার্থক্য থাকে কারেন্টের ডিরেকশনে। আমরা বলেছি মোটর এবং জেনারেটরের যে কারেন্ট, সেটা আসলে মূলত শুধুমাত্র কারেন্টের ডিরেকশনটা আলাদা হয়ে থাকে। তো সেগুলো আমরা ডিফারেন্ট ভাবে পরে আগে জেনারেলাইজটা করে নিই। তো এখানে যেটা দেওয়া আছে সেটা হলো তিনটা ইকুয়েশন মেনলি দেওয়া আছে। একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাক্সিস যে কারেন্ট, সেই ডাইরেক্ট অ্যাক্সিস কারেন্টের ইকুয়েশনটা কি হচ্ছে, কোয়াড্রেচার অ্যাক্সিস কারেন্ট, সেই কোয়াড্রেচার অ্যাক্সিস কারেন্টটা কি হচ্ছে, এবং টর্ক। এই তিনটা আমরা ইকুয়েশন থেকে জানতে পারবো। তো প্রথম হচ্ছে যে আমাদের যে ইকুয়েশনটা কোথা থেকে আসলো সেটা আমরা একটু পরে দেখতেছি যে কিভাবে আসলো এটা। তো এখানে আসলে ডাইরেক্ট অ্যাক্সিস কারেন্টের যে ইকুয়েশনটা, সেখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা ডিপেন্ড করে বেসিক্যালি কয়েকটা ফ্যাক্টরের উপরে। একটা হচ্ছে যে এখানে যে ইন্ডাকটেন্সটা দেওয়া আছে, ডাইরেক্ট অ্যাক্সিস যে ইন্ডাকটেন্স, সেটার উপরে ডিপেন্ড করে। এছাড়া ডাইরেক্ট অ্যাক্সিস কারেন্টটা যে ভোল্টেজ আছে, ডাইরেক্ট অ্যাক্সিস ভোল্টেজ, এটার উপর ডিপেন্ড করে, কিন্তু এটা আবার কোয়াড্রেচার অ্যাক্সিস কারেন্টের উপর ডিপেন্ডেন্সি আছে। তার মানে এটা হচ্ছে কমপ্লেক্স। এবং কিউ অ্যাক্সিস কারেন্টের ব্যাপারটা একই রকমই, যে প্রত্যেকটা ডি অ্যাক্সিস কারেন্ট কিউ অ্যাক্সিস এর উপর কিছুটা নির্ভর করে, আর প্রতিটা কিউ অ্যাক্সিস কারেন্টও কিছুটা ডি অ্যাক্সিস কারেন্টের উপর ডিপেন্ড করে। এবং এখানে যে হিসাবটা দেওয়া আছে যে টর্কের, এই টর্কটা অনুরূপভাবে ডাইরেক্ট অ্যাক্সিস এবং কোয়াড্রেচার অ্যাক্সিস ভোল্টেজ, ডাইরেক্ট অ্যাক্সিস এবং কোয়াড্রেচার অ্যাক্সিস যে কারেন্ট বিশেষ করে, এটা দেখতে পাচ্ছি যে টর্কটা আসলে ভোল্টেজের উপর ডিপেন্ড করে না। কারণ টর্কটা আমরা জানি যে কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে যে বেসিক্যালি এটা কারেন্টের উপরে ডিপেন্ড করে। তো যেহেতু কারেন্টগুলোকে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করেছি, সেজন্য এটা ডাইরেক্ট অ্যাক্সিস এবং কোয়াড্রেচার অ্যাক্সিস এই কারেন্টের উপর এটা ডিপেন্ড করে। আর যে ইন্ডাকটেন্স আছে, ডাইরেক্ট অ্যাক্সিস এবং কোয়াড্রেচার অ্যাক্সিসের যে ইন্ডাকটেন্স, তাদের যে বিয়োগফল সেটার উপরে কাজ করে, অর্থাৎ এদের উপর ডিপেন্ডেন্ট। আর তৃতীয় যে ফ্যাক্টরটার উপর ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, যে ইনডিউসড যে ম্যাগনেটিক ফ্লাক্সটা আছে, সেই ইনডিউসড ম্যাগনেটিক ফ্লাক্সের উপর এটা প্রবলভাবে ডিপেন্ড করে। এবং সরাসরিভাবে ডি অ্যাক্সিস কারেন্টের চেয়ে কিউ অ্যাক্সিস কারেন্টের উপর সে বেশি নির্ভরশীল, এটা আমরা এখান থেকে বুঝতে পারি। আরেকটা ফ্যাক্টর হচ্ছে এখানে যে পি দেওয়া আছে, পি হচ্ছে একটা ডিফারেনশিয়াল অপারেটর। এটা মনে হচ্ছে ডিডিটি অফ এটা, অর্থাৎ টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে 1.5
ডিডিটি অফ দিস থিং, এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা। তো ইকুয়েশনটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে যে টর্কটা দেওয়া আছে এই টর্কের রিপোর্টটা আসলে অনেক কম হবে। কম হওয়ার কারণ হচ্ছে এটা প্রথম কথা হচ্ছে কিউ অ্যাক্সিসের উপর ডিপেন্ডেন্ট, ম্যাগনেটিক ফ্লাক্সের যে ইন্ডিউসড সেটার উপর ডিপেন্ডেন্ট, এবং আইডিয়াকে যে মানে এখানে যে মাল্টিপ্লিকেশনটা হয়েছে তার সাথে একটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরটা হচ্ছে ইন্ডাকটেন্সের বিয়োগফলের সাথে সেটা মাল্টিপ্লিকেশন। যেহেতু ইন্ডাকটেন্সের বিয়োগফলের সাথে এটা মাল্টিপ্লিকেশন, সুতরাং এটার এফেক্টটা বেশ কম হয়ে থাকে। এই জন্য এটার টর্ক রিপোর্টটা অন্তত অন্যান্য মেশিনের তুলনায় অনেকটাই কম হয়ে থাকে। তো এগুলো আমাদেরকে একটু বুঝতে হচ্ছে। আর একটা ফ্যাক্টর হলো যে আমাদের আমি এরপর আরেকটা স্লাইড শেয়ার করছি যে যেখান থেকে ম্যাথমেটিক্যাল মডেলের বিষয়টা আমরা আরেকটু ভাবে বুঝতে পারছি, সেগুলো একটু আমি বলে নিই। এবং আমরা যখন জেনারেলাইজড মডেলটা আলোচনা করব তখনও এটার সাথে আমাদের একটু ডিপেন্ডেন্সি থাকছে, তো আমি সেটাতে যাচ্ছি। আচ্ছা, এখন তোমরা একটু দেখো যে এখানে একটা ছবি দেওয়া আছে, যেখানে দেওয়া আছে একটা ইলেকট্রিক্যাল মেশিন। এটা হচ্ছে, যদিও তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ইলেকট্রোম্যাগনেট বসানো আছে। তো এই কনসেপ্টটা হচ্ছে এরকম যে যদি আমাদের এই পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস যে মেশিনটা আছে সেই পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মেশিনের বদলে ধরা যাক একই সমান শক্তি বিশিষ্ট একটা ইলেকট্রোম্যাগনেটকে যদি আমরা বসালে যে অ্যানালাইসিসটা হবে এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মেশিনের আলোচনাটা বুঝতে পারবো। তো এখানে কয়েকটা কনসিডারেশন আছে। একটা হলো যে যখনই কোনো আমরা একটা মেশিন মডেল পড়াশোনা করব তখন কিছু প্রাইমারি অ্যাজাম্পশন আছে। তো প্রথম অ্যাজাম্পশনের মধ্যে যে এখানে যে স্টেটর উইন্ডিং গুলো তোমরা দেখতে পাচ্ছ, স্টেটর উইন্ডিং গুলো তিন জায়গায় দেওয়া আছে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে। এবং যে স্টেটর উইন্ডিং গুলো তোমরা দেখতে পাচ্ছ এটা পরস্পর 120 ডিগ্রিতে আছে, এবং এখানে যে ইলেকট্রোম্যাগনেটটা দেওয়া আছে সেটা একই সমান ম্যাগনেটিক ফ্লাক্স আনার জন্য এখানে একটা ভিএফ, একটা ভেরিয়েবল সোর্স ইউজ করা হয়েছে। যে আমাদের যে পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মেশিনে যে ম্যাগনেটটা থাকবে তাহলে তার ইকুইভ্যালেন্ট একটা ইলেকট্রোম্যাগনেট যদি আমরা এখানে বসাই তাহলে আমরা এটা দেখতে পাই, যে এরকম অ্যারেঞ্জমেন্ট আমরা সেখানে দেখতে পাই। আচ্ছা, এবার আমাদের নেক্সট অ্যাজাম্পশনে আমরা আসি যে আমাদের সিনক্রোনাস যে মেশিনটা আছে এই সিনক্রোনাস মেশিনটা আমাদের সাধারণত যে আমি যে ছবিটা দেখালাম তাতে আমাদের যে মডেলটা নিয়ে আমরা স্টাডি করছিলাম দুটো কম্পোনেন্টে যেহেতু ভাগ করে ফেলেছি, একটা হচ্ছে ডি অ্যাক্সিস কম্পোনেন্ট, সেটাকে আমরা একটা দিকে প্লট করলাম, ধরে নিলাম যে পার্মানেন্ট ম্যাগনেট এই জায়গায় বসানো আছে এবং এটাই হচ্ছে তার ডাইরেক্ট অ্যাক্সিস, এবং তার সাথে 90 ডিগ্রিতে আসে এখানে হচ্ছে কোয়াড্রেচার অ্যাক্সিস। এখন আমাদের এটার মধ্যে দিয়ে ম্যাগনেট আসলে ঘুরছে, এটাই হচ্ছে কনসেপ্ট। তো ঘোরার ডিরেকশনটা এখানে দেওয়া আছে যে ওমেগা আর বা ওমেগা এম, আমরা যেটা বলেছিলাম যে রোটরের যে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা হচ্ছে ওমেগা। তার মানে পার্মানেন্ট ম্যাগনেট এর মধ্যে আছে, এই পার্মানেন্ট ম্যাগনেট যদি ক্লকওয়াইজ ভাবে ঘুরতে থাকে, তো ক্লকওয়াইজ ঘুরতে থাকলে তার মানে অ্যাজাম্পশন গুলো কিরকম সেটাই আমরা এখানে লিখে রাখছি। অর্থাৎ আমাদের এখানে কি কি থাকবে, একটা থাকবে হচ্ছে উইন্ডিং এর একটা ডাইরেক্ট কম্পোনেন্ট এবং উইন্ডিং এর একটা কোয়াড্রেচার কম্পোনেন্ট। এখানে আমাদের আসলে দুটাই থাকবে, ডাইরেক্ট কম্পোনেন্ট এবং কোয়াড্রেচার কম্পোনেন্ট। যেহেতু আমরা এখানে 2x থিওরিতে ডিকিউ এ ডিসলভ করতেছি সেজন্য এখানে অন্য সবগুলো কম্পোনেন্টকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এটার কনস্ট্রাকশন। আর আমরা যে ম্যাথমেটিক্যাল মডেল একটু আগে পড়লাম যে যেখানে দেখলাম যে একটা ফ্যাক্টর উপর আরেকটা ফ্যাক্টর যে কমপ্লেক্স ভাবে করতেছে তার জন্য একটা ট্রান্সফরমেশন ইউজ করা হয়। এই ট্রান্সফরমেশনটাকে বলা হয় যে পার্টস ট্রান্সফরমেশন। এটার দ্বারা আসলে যেটা করা হয় যে এই ইকুয়েশনটা একটু আমরা খেয়াল করি যে এখানে আসলে ভিডিএস এটা সমান সমান হচ্ছে আরডিএস প্লাস এলডিএস ইনটু পি, এবং আমরা এখানে বলেছিলাম যে ভিডি ভিকুই জিনিসগুলো কি, ভিতে হলো ভোল্টেজ, ডিতে হলো ডাইরেক্ট অ্যাক্সিস, আর এস তে হলো স্টেটর, এবং এখানে স্টেটর এবং রোটরে দুটো কম্পোনেন্টে ভাগ করা হচ্ছে। আর একটা জিনিস হলো যে কয়েকটা টার্ম খালি বুঝলে আমরা এটা বুঝতে পারবো। একটা হচ্ছে ভিতে হলো ভোল্টেজ, ডিতে হলো ডাইরেক্ট, কিউতে হচ্ছে কোয়াড্রেচার। তো কোনো জায়গায় ইন্ডাকটেন্সকে এল দ্বারা প্রকাশ করা হয়, কোনো জায়গায় ইন্ডাকটেন্সকে এম দ্বারা প্রকাশ করা হয়। এখানে যেমন যে এম দেখতে পাচ্ছ এটা আসলে ইন্ডাকটেন্সকে মিন করছে, এবং এখানে যেটা ওমেগা আর দেওয়া আছে ওমেগা এবং ওমেগা এম একই, অর্থাৎ এখানে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি অনুরূপ ভাবে দুই রকম ইন্ডাকটেন্স আছে। যে এল দ্বারা যেটা ইন্ডাকটেন্স বোঝাচ্ছে, এলটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স, এলতে হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স, কাজে এখানে যতগুলো এল আছে এল সবগুলো সেলফ ইন্ডাকটেন্স, এবং এল এর সাথে যেগুলো ডি আছে সেটা হচ্ছে ডাইরেক্ট অ্যাক্সিস ইন্ডাকটেন্স, আবার এল এর সাথে যতগুলো কিউ আছে এগুলো হচ্ছে কোয়াড্রেচার অ্যাক্সিস ইন্ডাকটেন্স।
এবং এল কিউটা হচ্ছে কোয়াড্রেচার অ্যাক্সিস ইন্ডাকটেন্স, আর এম যেটা, এমটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। অর্থাৎ এল এবং এম উভয় ইন্ডাকটেন্স হিসাবে ব্যবহার হয়, খালি মনে রাখতে হবে যে এল হচ্ছে ডাইরেক্ট ইন্ডাকটেন্স বা সেলফ ইন্ডাকটেন্স, আর এমটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স, অর্থাৎ পারস্পরিক ইন্ডাকটেন্স, সেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। আর পি তো আগের মতো অপারেটর। এখন আমরা যদি এটা একটা ম্যাট্রিক্সে লিখি তাহলে এটা এরকম আসে। এটা হচ্ছে পার্স ট্রান্সফরমেশন বলা হয়। এটা খুব ওয়াইডলি ইউজ করা হয় যে কোনো মেশিনের মডেল করতে গেলে আসলে ট্রান্সফরমেশনটা ইউজ করতে হয়। আমি খুব সংক্ষেপে একটু খালি বলে নিচ্ছি যে এটা দিয়ে কিভাবে আমরা আসলে কাজটা করবো। এখানে আমাদের মনে রাখতে হবে যে এখানে তিনটা কম্পোনেন্ট আছে, একটা ডাইরেক্ট অ্যাক্সিস কম্পোনেন্ট ভোল্টেজ আছে এবং কোয়াড্রেচার অ্যাক্সিস ভোল্টেজ আছে। তো ডাইরেক্ট অ্যাক্সিস ভোল্টেজের যে কম্পোনেন্ট সেটা সমান আসলে কি হচ্ছে, সেটা সমান হলো যে এখানে যে আরডিএস প্লাস এলডিএস ইনটু অপারেটর একটা আছে ডিডিটি অফ হচ্ছে এখানে আইডিএস, এটা প্লাস হচ্ছে এমডি ডিডিটি অফ আই ডিআর, এই হচ্ছে এটা ইকুয়েশন, ঠিক আছে। আর এখানে যেহেতু জিরো, এটার সাথে এটা গুণ করলে জিরোই হবে। সুতরাং আমরা আসলে এখান থেকে কম্পোনেন্টগুলোকে সেপারেট করে নিচ্ছি। তো সেপারেট করলে আমরা কি পাচ্ছি, ভিডিএস সমান সমান পাচ্ছি আরডিএস প্লাস এলডিএস ডিডিটি অফ আইডিএস। তো এটা সুবিধা কি, তোমরা লক্ষ্য করে দেখো যে আগের যে ইকুয়েশন দুটো আমরা করেছিলাম একটু আগে, সেখানে ডাইরেক্ট অ্যাক্সিস ভোল্টেজ বের করতে গেলে সেটা কোয়াড্রেচার অ্যাক্সিসের উপর ডিপেন্ডেন্ট ছিল বা ডাইরেক্ট অ্যাক্সিস নিজের উপর ডিপেন্ডেন্ট ছিল। কাজেই এইটা হলো কমপ্লেক্স ইকুয়েশন, ওটাকে সলভ করতে গেলে আমাদের ট্রান্সফরমেশন করতে হয়। ট্রান্সফরমেশনের সুবিধা হলো যে আমরা এখানে যে ডাইরেক্ট অ্যাক্সিসটা সলভ করতেছি, এই ইকুয়েশনের এই পারে কোনো মানে ডাইরেক্ট অ্যাক্সিস ভোল্টেজ কিন্তু এই পাশে আমরা ইউজ করি না। এখানে আমাদের লাগতেছে জাস্ট কারেন্ট। তো কারেন্টের সাহায্যে আমরা ভোল্টেজটা বের করছি। অনুরূপভাবে যখন এটা ভ্যালুটা বের করছি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভিডিটা এখানে কোনো জায়গাতেই নাই, ঠিক আছে। ফলে এটা সেপারেট হয়ে যাচ্ছে। এই ভেরিয়েবল গুলো সেপারেট হয়ে যাওয়াটাই হলো এই ট্রান্সফরমেশনের সবচেয়ে বড় সুবিধা। অনুরূপভাবে আমরা যখন আমরা ভিকিউ বের করছি, দেখা যাচ্ছে এই পাশে কোনো ভিকিউ এর কোনো টার্ম আমাদের থাকছে না। এটাই হলো আমাদের এই ট্রান্সফরমেশনের বড় সুবিধা, অর্থাৎ আমরা ইন্ডিভিজুয়াল ভাবে এই ভ্যালুগুলোকে আসলে ক্যালকুলেট করতে পারি। এবার আমরা আসি পরবর্তী পার্টে, যে আমাদের যে ফিল্ড ভোল্টেজ, যেটা ফিল্ড ভোল্টেজটা আসলে কি হচ্ছে, এটা কিছুই না, এটা আগের মতনই, জাস্ট এর সাথে ফিল্ডের সাথে যেটা আছে সেটা হচ্ছে মিউচুয়াল যে ইন্ডাক্টর, সেটা এর সাথে কানেক্ট যুক্ত হয়েছে। তো এইভাবে করে আমরা আসলে প্রত্যেকটা ভ্যালুকে সেপারেট করে ভিডি ভিকিউটা বের করতে পারছি। তাহলে আমরা আগের ইকুয়েশনের সাথে যেটা কম্পেয়ার করি, এখানে ভিডির সাথে এদিকে কোনো ভিডি নাই, আর এদিকে যে ভিকিউ আছে এদিকে কোনো ভিকিউ নাই। এটাকে সলভ করে জাস্ট আমরা এটাই পাই। এটা হচ্ছে এটা সবচেয়ে বড় সুবিধা। এরপর আসে এটার যে স্টেডি স্টেট অ্যানালাইসিস যে ইকুয়েশনগুলো আমাদের আছে, সেটা হলো যে আমরা যদি এটাকে মানে ফাইনালি সলভ করি, তাহলে আমরা আসলে ফিল্ড ভোল্টেজ এবং বাকি ভ্যালুগুলো কিভাবে পাবো। এখন তোমাদের একটা মনে রাখতে হবে যে তোমরা সবাই জানো যে এখানে যেহেতু আমরা পার্মানেন্ট ম্যাগনেট করছি, কাজে আমরা এখানে ফিল্ড ভোল্টেজ দিব না, কিন্তু আমরা এখানে যে কনসেপ্ট ইউজ করছি সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। যদি আমরা একটা মডেল তৈরি করতে চাই, সেই ইকুইভ্যালেন্ট মডেলটা যেন আমরা এখানে তৈরি করতে পারি, এটা একটু আমাদের বুঝতে হবে। আর এখানে যে ইকুয়েশন তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে আমরা যে কোনো একটা উইন্ডিং যদি কনসিডার করি, যে কোনো একটা উইন্ডিং যদি থিটা অ্যাঙ্গেলে থাকে, যেটাকে বলা হচ্ছে যে ডি অ্যাক্সিস থেকে যদি, যেহেতু এটা রোটেটিং মানে এটা যেহেতু ঘুরছে আমাদের পার্মানেন্ট ম্যাগনেট বা যে ফিল্ড, যেটা ফিল্ড ঘোরার কারণে যেহেতু ওমেগা স্পিডে সেটা ঘুরছে, কাজেই এখান থেকে যে ডাইরেক্ট অ্যাক্সিসটা থাকে, তো কখনো কখনো এই ফিল্ডটা ঘুরতে ঘুরতে ডি অ্যাক্সিসের সাথে অ্যালাইন হয়ে যায়, অর্থাৎ জিরো হয়ে যায়, অথবা ডি অ্যাক্সিসের যে পজিটিভ কোনো অ্যাঙ্গেলে থাকতে পারে, হ্যাঁ, অথবা ডি অ্যাক্সিসের নেগেটিভ কোনো অ্যাঙ্গেলে থাকতে পারে, এটা যে কোনো একটা অ্যাঙ্গেলে থাকতে পারে। তাহলে আমরা যদি ধরে নিই যে আমরা যে এখন ফিল্ড যেটা আছে, সেই ফিল্ডটা যদি এখন থিটা অ্যাঙ্গেলে থাকে ডাইরেক্ট অ্যাক্সিসের থেকে, তাহলে আমরা এটার কম্পোনেন্টটা যদি ভাগ করি তাহলে আসলে কি পাই। এখানে কিছুই পাবো না আমরা, সেটা এখানে যে আইটা ছিল, এখানে আই হলো আর্মেচার কারেন্ট। কোনো কোনো সময় আয়ের জায়গায় আই থাকতে পারে বা স্রেফ আইও থাকতে পারে। আমি এর আগে একটু আগে বলেছিলাম আইতে হচ্ছে আর্মেচার কারেন্ট, সেজন্য এখানে আই ইউজ করা হয়েছে, এখানেও আই ইউজ করা হয়েছে, কিন্তু এটা শুধুমাত্র আইও থাকতে পারে। তো ডুয়েল অ্যাক্সেসের বা টু অ্যাক্সেসের প্রধান সুবিধাটাই হচ্ছে যে তোমার যে কম্পোনেন্টে থাকুক, যেমন এখানে আই আছে, স্রেফ তোমার কাজ হলো এটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করে ফেলবে, একটা সাইনুসোইডাল কম্পোনেন্ট ও কোসাইনুসোইডাল কম্পোনেন্ট। এই দুটো কম্পোনেন্টে আমাদের ভাগ করে ফেলতে হবে। এই দুটো কম্পোনেন্টে ভাগ করলে ব্যাস আমাদের কাজ হয়ে গেল। এখানে এই কনসিডারেশনটা একটু মনে রাখতে হবে যে কোনো একটা উইন্ডিং যদি আমরা নিই, সেখান থেকে যেটা কারেন্ট ফ্লো হয় আই, সেই আইকে আমরা কি করবো, সাইনুসোইডাল এবং কোসাইনুসোইডাল দুটো পার্টে ভাগ করে ফেলবো। এই হচ্ছে আমাদের সিম্পল অ্যাসাম্পশন। এবার ফেজর ডায়াগ্রাম যদি আমরা চিন্তা করি, যে আমরা যে মেশিনটা স্টাডি করছি সেটা যদি ফেজর ডায়াগ্রামটা হিসাব করতে আসলে আসলে কেমন হয়। তো এখানে দেখো যে এখানে সিনক্রোনাস জেনারেটর হিসেবে যদি সেটা চলে, তাহলে তো আমাদের ডান দিকের যে কম্পোনেন্ট সেটা এটা
হচ্ছে সিনক্রোনাস জেনারেটরের জন্য, আর বামের আমাদের এখানে যে কম্পোনেন্টটা আছে এটা হচ্ছে সিনক্রোনাস মোটরের জন্য। আচ্ছা, সেটা কিভাবে বোঝা যায় আমি একটু বলি। যেমন দেখো যে সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে এখানে যে ডেল্টা আছে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে বলা হচ্ছে লোড অ্যাঙ্গেল, ঠিক আছে। তো লোড অ্যাঙ্গেলটা বাম দিকে থাকার অর্থ হচ্ছে যে সেটা লিড করতেছে, আর সিনক্রোনাস জেনারেটর যেটা আছে সেটা হচ্ছে ল্যাগ করতেছে, অর্থাৎ এটার চেয়ে এটার ডিরেকশনটা আলাদা। এটার সাথে কি ডিপেন্ড করে? এটার সাথে ডিপেন্ড করে হচ্ছে টর্কটা। অর্থাৎ আরো যদি সহজ করে আমরা একটু বলতে চাই তাহলে সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে টর্কটা হলো পজিটিভ। তো পজিটিভ টর্ক হলে লোড অ্যাঙ্গেলও ওরকমই হবে, আর যদি টর্কটা নেগেটিভ হয় এরকমই হবে। নেগেটিভ টর্ক মানে কি? নেগেটিভ টর্ক মানে যে কোনো ইলেকট্রিক্যাল মেশিন যদি টর্কটা দেয় না, যেটা নেয় সেটা হলো নেগেটিভ, আর যেটা দেয় সেটা হলো পজিটিভ। সুতরাং আমরা যদি এভাবে একটু দেখি যে একটা সিনক্রোনাস মোটর এবং সিনক্রোনাস জেনারেটরের প্রধান পার্থক্য হলো যে সিনক্রোনাস জেনারেটর টর্ক নিচ্ছে, মানে আমি তাকে পাওয়ার সাপ্লাই দিচ্ছি, মেকানিক্যাল পাওয়ার সাপ্লাই দিচ্ছি। তো মেকানিক্যাল পাওয়ার সাপ্লাই দেওয়ার সময় তাকে কি দিতে হচ্ছে? টর্ক এবং ওমেগা দিতে হচ্ছে। টর্ক এবং ওমেগা দুটোর সমন্বয় হচ্ছে আসলে পি। অর্থাৎ আমরা জানি যে পি হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ইজ ইকুয়াল টু টাউ ইন্টু ওমেগা। তো পি ইজ ইকুয়াল টাউ ইন্টু ওমেগা। পি হচ্ছে মেকানিক্যাল পাওয়ার বা পিএম, আর টাউ হচ্ছে টর্ক, যেটা আমরা বরাবরই আলোচনা করে আসছি। আর ওমেগা তো একটু আগে বললাম যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার স্পিড। তো সুতরাং টর্ক সমান সমান যেহেতু আমরা বলছি পাওয়ার সমান সমান টাউ ইন্টু ওমেগা, কাজেই মেকানিক্যাল পাওয়ারের ক্ষেত্রে আমরা দেখি যে একই দিকে যদি রোটেশন হয়, টর্কটা যদি পজিটিভ বা টর্কটা যদি নেগেটিভ থাকে, তাহলে সিনক্রোনাস যে মেশিন সেটা যদি জেনারেটর হয় তাহলে সে কি করে? সে তখন মেকানিক্যাল পাওয়ার কনজিউম করে। ক্লিয়ার ব্যাপারটা? মানে পি ইজ ইকুয়াল টু যেহেতু টাউ ইন্টু ওমেগা, টাউ যদি নেগেটিভ হয় তাহলে পি কি হবে? পিও কি নেগেটিভ হবে। আর যদি টাও যদি পজিটিভ হয় পিও পজিটিভ হবে, যেহেতু আমরা ওমেগাকে একই দিকে ধরে নিয়েছি। একই দিকে ধরার অর্থ ওমেগা হচ্ছে এখানে পজিটিভ। তাহলে বাকি প্যারামিটার গুলো খুব মানে চট করে আমরা দেখে নিই যে কি হচ্ছে। যেমন দেখো যে যদি এটা জেনারেটর হিসেবে কাজ করে তাহলে টার্মিনাল ভোল্টেজটা এই পাশে থাকছে, এটাই স্বাভাবিক, কারণ এখানে টার্মিনাল ভোল্টেজের ডিরেকশনটা দেখো এই পাশে, এবং যদি মোটর হিসেবে কাজ করে তাহলে টার্মিনাল ভোল্টেজের ডিরেকশনটা এই পাশে। অর্থাৎ এক্ষেত্রে আমি তাকে টার্মিনাল ভোল্টেজটাই সাপ্লাই দিচ্ছি তাকে, এবং সে আমাকে দিচ্ছে হলো টর্ক, ঠিক আছে, সে আমাকে টর্ক দিচ্ছে। আর এখানে আমি কি করছি? টার্মিনাল ভোল্টেজটা আউটপুট হিসেবে পাচ্ছে এবং সে আমার থেকে নিচ্ছে টর্ক। এ হচ্ছে পার্থক্য। বাকি সব প্যারামিটার গুলো দেখো অলমোস্ট একই, যেমন এটা ডি অ্যাক্সিস, এটাও ডি অ্যাক্সিস, সিমিলারিটি গুলো বলি। এখানে যেমন আর্মেচার কারেন্ট আছে, এখানেও আর্মেচার কারেন্ট আছে। এখানে যেমন থিটা আছে, থিটাটা কিছুই না, থিটা হচ্ছে যে আমাদের যে যেটাকে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল আমরা বলে থাকি। অর্থাৎ একটা মেশিন যখন অপারেট করবো আমরা, তখন ভোল্টেজ যে সাপ্লাই দেবো এবং তার সাথে যে আর্মেচার কারেন্টটা ফ্লো হবে, এই ভোল্টেজ এবং আর্মেচার কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আসলে থিটা। তো এই থিটাটা আসলে জেনারেটর মোটরের জন্য ভিন্ন হয়, এবং ডেল্টাটা কামন হচ্ছে লোড অ্যাঙ্গেল, এই ডেল্টাটা হচ্ছে লোড অ্যাঙ্গেল। আগের মতোই এটা যেমন ভিডি আইডি মানে ডাইরেক্ট অ্যাক্সেস কারেন্ট, এটা হচ্ছে কোয়াড্রেচার অ্যাক্সেস কারেন্ট, সেম। এবং এখানে যেরকম আছে হচ্ছে যে আমরা ডি অ্যাক্সেস এ যে ভাগ করে দিচ্ছি তার সাথে যে কম্পোনেন্ট গুলো আছে সেটা 90 ডিগ্রি থাকবে। কারণ এটা যদি ডি কম্পোনেন্ট গুলো হয়ে থাকে, এর সাথে যতগুলো যে কম্পোনেন্ট থাকছে কমপ্লেক্স কম্পোনেন্ট সবগুলো তো 90 ডিগ্রিতেই হবে। তো মানে নতুন কিছু না তোমাদের জন্য। বাকি সব প্যারামিটার গুলো দেখো যে স্রেফ একই। অর্থাৎ জেনারেটরের ক্ষেত্রে আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে আমাদের জেনারেটরের ইকুয়েশন যেটা আমরা শিখেছিলাম যে ভিএস যে সোর্স বা ভিজি যে জেনারেটেড ভোল্টেজটা আছে, এখান থেকে পর্যন্ত জেনারেটেড ভোল্টেজ, এটা যদি 0 হয়, 0 থেকে এ পর্যন্ত জেনারেটেড ভোল্টেজ। তো জেনারেটর ভোল্টেজ সমান হচ্ছে ভিটি, এখানে যে ভেক্টর চিহ্ন দেওয়া আছে প্লাস আই টু আর এ, অর্থাৎ জেনারেটর ভোল্টেজ সমান হচ্ছে এটা ইনটু এটা। এটা হচ্ছে আমাদের জেনারেটর ভোল্টেজ। আর এখানে জাস্ট ওটারই, এখানে যে ভিটি মাইনাস যদি এটা করি তাহলে আমরা এই ভোল্টেজটা পেয়ে যাই। অর্থাৎ ভিটি মাইনাস আই আর সমান হচ্ছে এটা। জাস্ট ওই মানে মোটর এবং জেনারেটর যে কনভেনশনাল যে আমরা ইকুয়েশন শিখেছি সেটারই জাস্ট একটা মানে দুটোই পাশাপাশি কম্পারিজন করে দেখালে আমরা এরকম দেখতে পাই। তো এই হচ্ছে আমাদের আসলে ফেজার ডায়াগ্রাম। আর একটা হচ্ছে যে যদি সিলিন্ড্রিক্যাল রোটর হয় তাহলে অল্প কিছু পার্থক্য হয়, এটা আমাদের মানে জাস্ট একটু দেখানোর জন্য। মেইন হচ্ছে আমাদের এটা মনে রাখলেই হবে, এটা মনে রাখলেই হবে। এ দুটো হলো আমাদের মেইন টপিক আর কি, মানে মনে রাখার যে জিনিসগুলো সেটা হচ্ছে মোটামুটি এরকম। তো এটা যদি আমরা একটু মনে রাখতে পারি এবং এই ট্রান্সফরমেশনের কথাটা একটু মাথায় রাখতে পারি, এবং এখানে ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামটা যেটা আমরা করছি এটা যদি মনে রাখতে পারি, এটাই কিন্তু যথেষ্ট। আর এখানে যেটা দেখানো আছে, এখানে ডিটেল ভাবে দেওয়া আছে যে আমরা যে কোনো
মেশিনকে আসলে ক্রস প্রিমিটিভ মেশিন দ্বারা টুপল রিপ্রেজেন্টেশন করতে পারি, যেখানে ডি কম্পোনেন্ট গুলোকে এক সাইডে রাখা হয়েছে, কিউ কম্পোনেন্ট গুলোকে আরেক পাশে রাখা হয়েছে এবং এখানে একটা রোটেশন কল্পনা করা হয়েছে। এটা হচ্ছে একটা সেলফ জেনারেলাইজড ফর্ম। তো এবার আমরা আগের স্লাইডে ব্যাক করি আবার, যে আমরা যেখানে পড়াশোনা করছিলাম। হ্যাঁ, এবার যদি আমরা একটু দেখি তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে আসলে ভিতরে যেটা ছিল এটা হচ্ছে রোটর। এই রোটরের মধ্যে দুটো পার্ট ছিল, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে কিউ। অর্থাৎ এই রোটরেরই এপাশে হলো নর্থ পোল, ঠিক আছে। নর্থ পোলটা যেহেতু কাজ করছে, সাউথ পোলটা হচ্ছে এদিকে, সেই কারণে এটা হচ্ছে কিউ অ্যাক্সিস এবং অ্যাঙ্গুলার ভেলোসিটির ডিরেকশনটা দেওয়া আছে অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ। এখানে এ বি সি দ্বারা তিনটা ফেজ বোঝাচ্ছে এবং আমরা যখন টু এক্সিসে কনভার্ট করব তখন প্রথমে আমরা আসলে ডিকিউ ফ্রেমে নিয়ে যাই না, প্রথমে আমরা আনি হলো আলফা বিটা ফ্রেমে। তো প্রথমে আমরা এবিসি হচ্ছে থ্রি ফেজ সাপ্লাই থাকে এবিসি, সেটা সাপ্লাই দেওয়া হোক অথবা দেওয়া হোক, সেটা হলো এবিসি। এবিসিটাকে বলা হয় থ্রি ফেজ স্টেশনারি ফ্রেম। এখান থেকে প্রথমে আমরা কনভার্ট করে আসলে আলফা বিটা স্টেশনারি ফ্রেমে নিয়ে যাই। ও স্ক্রিন দেখা যাচ্ছে না, আচ্ছা এই তাহলে দেখো যে এখন যদি আমরা এই মেশিনটা একটু দেখি তাহলে এটা আমাদের কাছে একদমই একটা অত্যন্ত সহজ সরল একটা এক্সপ্রেশনে চলে আসলো, যে এর মধ্যে আছে আসলে রোটরটা। তো দেখতেই পাচ্ছ আগের মতো এখানে ডিএক্সিস চিহ্নিত করা আছে, তার মানে হলো যে আমাদের যে পার্মানেন্ট ম্যাগনেট যে মেশিনটা ছিল, যেটা আমরা একটু আগে দেখলাম, কোথায় জানো, এই যে মেশিনটা, এই মেশিনে যে আমরা নর্থ পোলটা বললাম এবং সাউথ পোল, নর্থের দিকে হলো ডি এবং এর সাথে 90 ডিগ্রিতে কিউ, সেটা একটু লক্ষ্য করে দেখো যে এখানে তাই আছে। এবং এইখানে এই নর্থ পোল এবং সাউথ পোলটাকে আমার চিহ্ন দেওয়া আছে, যে একটা হলো এখান থেকে ডি অ্যাক্সিস দেখাচ্ছে, তার মানে এর ভিতরে যে ম্যাগনেটটা দেওয়া আছে ম্যাগনেটটাই হলো আসলে এই জায়গাটা নর্থ পোলের জন্য এটা ডি আর এটা হচ্ছে কিউ। তোমার লক্ষ্য করে দেখবা যে এখানে তাই আছে, দেখো একই জিনিস। এই যে এখানে যেহেতু ডি আছে তার মানে এটা হলো সে পার্মানেন্ট ম্যাগনেট এবং এটা হলো নর্থ পোল, এবং এটা যেহেতু নর্থ পোল হবে এটা অবশ্যই সাউথ পোল হবে, এবং বাকি প্যারামিটার গুলো এটা সাপেক্ষে আমরা মেজার করতে পারছি। আর এখানে রোটেশনের যে ডিরেকশনটা দেওয়া আছে এই মেশিনটা রোটেট করছে হলো অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ, এবং এখানে যেহেতু কাউন্টার ক্লকওয়াইজ সে রোটেট করছে, এটার ডিরেকশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আউটার সারফেস যেটা এটা হচ্ছে স্টেটর, অর্থাৎ হচ্ছে ইনরানার মোটর কনসিডার করছে। কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল মডেলটা ইনরানার বা আউটরানার উপর কিন্তু ডিপেন্ড করে না। ইনরানার জন্য যে ম্যাথমেটিক্যাল মডেলটা আমাদের হবে, আউটরানার মোটরের ক্ষেত্রেও ম্যাথমেটিক্যাল মডেলটা একই হবে। স্রেফ এখানে দেখানোর জন্য বাইরে স্টেটর দেখিয়েছে, ভিতরে রোটরটা দেখানো হয়েছে। আগের মতোই থ্রি ফেজ এ বি এবং সি আছে, যারা পরস্পর 120 ডিগ্রি গ্যাপে আছে, এবং এই এবিসিটাকে আমরা বলি হলো থ্রি অ্যাক্সিস স্টেশনারি ফ্রেম। এটার অর্থ হলো যে এরা পরস্পর 120 ডিগ্রিতে অবস্থান করছে। এখানে কিন্তু তোমরা নামটা শুনে কনফিউজ হবে না, এখানে থ্রি অ্যাক্সিস মানে কিন্তু আসলে 3D না, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটু খেয়াল করবো টার্মটা, মানে এখানে বোঝাচ্ছে যে এখানে এ আছে, বি আছে এবং সি আছে, অর্থাৎ এখানে কম্পোনেন্ট হলো তিনটা, তোমরা তিনটা কম্পোনেন্ট হিসেবে চিন্তা করো। এরপরে আমরা প্রথমেই ডিকিউ এ কনভার্ট করি না, আমরা প্রথমে কনভার্ট করেছি আলফা বিটা। আচ্ছা, আলফা বিটা জিনিসটা কি? আলফা বিটা জিনিসটা কিছুই না, আলফা বিটাটা ডিকিউ এর মতোই, শুধু পার্থক্য হলো এটা একটা স্টেশনারি ফ্রেম। স্টেশনারি ফ্রেমে আমরা টাইমের রেসপেক্টে বা পজিশনের রেসপেক্টে এটাকে চিন্তা করে থাকি, বাট অর্থাৎ এটা হচ্ছে স্টেশনারি মডেল। আর রোটেটিং বা ডাইনামিক মডেলে যেটা জানো তাই, সেটা হচ্ছে ডিকিউ। অর্থাৎ আমরা ইবিসি থেকে প্রথমে আসলে আলফা বিটাতে নিয়ে আসি, আলফা আরো পরে ডিকিউ এ নিয়ে যাই। সেজন্য এখানে তোমাদের দেখানো হচ্ছে আলফা এবং এখানে দেখা হচ্ছে বিটা, এবং ডিরেকশন অনুযায়ী আলফার দিকে হলো ডি অ্যাক্সিস এবং বিটার দিকে কিউ অ্যাক্সিস। খালি পার্থক্য হলো যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এই যে ডি এবং এই কিউটা আছে, এটা কিন্তু আলফা বা বিটা বরাবর স্টেশনারি না হয়ে সে কি করছে, অ্যাঙ্গুলার রোটেশন হচ্ছে এটাতে। সুতরাং
এই ডিকিউ অ্যাক্সিসটা মেশিনের সাথে সাথে যখন এই ফিল্ডটা ঘুরতেছে, এই ফিল্ড ঘোরার সাথে সাথে এই ডিকিউটা চারিদিকে ঘুরতে থাকে, কিন্তু আলফা বিটাটা কিন্তু ঘোরে না। আলফাটা হচ্ছে স্টেশনারি, অর্থাৎ চিরদিন এখানেই থাকে। বিটাটাও স্টেশনারি, সে সবসময় এখানেই থাকে। এবং এ ফেজ, বি ফেজ, সি ফেজ, এই তিনটা এখানেই থাকে। কেবলমাত্র রোটেটিং ফ্রেমে নিয়ে যাওয়া হয়েছে ডি কে এবং কিউ। এটাই হচ্ছে আমাদের পার্মানেন্ট ব্যান্ডের সিনক্রোনাস মোটরের যে ম্যাথমেটিক্যাল মডেলের অন্য অন্য যে মডেলগুলো আছে তার সাথে এটা হলো একটা ভাইটাল পার্থক্য। আর একটা জিনিস হলো যে যেহেতু এটা হলো রোটেটিং ফ্রেম, এটার মধ্যে রাইট অ্যাঙ্গেলে থাকে, এই কারণে বুঝতেই পারছো যে এখানে যে কম্পোনেন্টটা দেওয়া আছে সেই কম্পোনেন্টটা জাস্ট আমরা ডি এবং কিউতে দুটো কম্পোনেন্ট আমরা ভাগ করছি। ফিল্ডের একটা হচ্ছে স্ট্যাটার ফিল্ড, যেটা ফিল্ডের যে ভেক্টরটা, সেই ফিল্ডটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করছি, ডাইরেক্ট এবং কোয়াড্রেচার। আর এই যে থিটাটা বললাম, এই থিটাটা ছিল আসলে এই এ থেকে ফেজ এ বা আলফা থেকে ডাইরেক্ট অ্যাক্সিসের যে ডিসটেন্সটা একটু আগে যে আমরা আরেকটা ছবিতে দেখালাম, সেটাই হলো এই থিটাটা। তো এই হলো আমাদের এখানকার কনসিডারেশন। তো এখন কি ব্যাপার, হ্যাঁ, তো এখানে এইটা এবং এইটা দেখো, দেখলে বুঝতে পারবে যে একই রকমই, যে একটা হলো যে নন রোটেটিং, যেটা একটা হচ্ছে রোটেটিং, এই দুটো হলো পার্থক্য। এই আর কোনো তফাৎ নাই। এবং আগের মতোই একটু লক্ষ্য করলে দেখো যে আমরা যে একটু আগে ইকুয়েশনটা দেখালাম, সেখানে আইডির মধ্যে আসলে এখানে এই কম্পোনেন্টটা কিন্তু কমপ্লেক্স কম্পোনেন্ট, কারণ এখানে যে আইডিটা নিজের উপরও ডিপেন্ড করছে এখানে, এবং আইকিউ এর উপর এবং ভিডির উপর ডিপেন্ড করছে। কিন্তু আমরা যখন ক্রস প্রিমিটিভ মেশিন দেখলাম, সেখানে আমরা দেখলাম যে ট্রান্সফরমেশন ব্যবহার করলে যেটা হয়, আইডি এবং আইকিউ কম্পোনেন্ট গুলো পরস্পর থেকে ডিজলভ হয়ে যায়। এটা হলো এই আইডি আইকিউ এর প্রধান সুবিধা। তো এখন আমাদের বাকি টার্মগুলো আমরা জানলাম, এল, এম, ওমেগা এবং বাকি যতগুলো প্যারামিটার আছে। এখানে ল্যামডা দ্বারা যে পার্মানেন্ট ফ্লাক্স লিঙ্কেজ, এটা দেখতে পেলে একটু আগে যা বললাম, ল্যামডা দ্বারা সাধারণত কোনো কোনো জায়গায় ল্যামডা থাকে, কোনো কোনো জায়গায় ল্যামডা এফ থাকবে, একই জিনিস। ল্যামডা এফ দ্বারা বোঝাচ্ছে যে পার্মানেন্ট ম্যাগনেটিক যে ফ্লাক্স লিঙ্কেজটা আছে সেটা হলো ফিল্ড বোঝাচ্ছে, ফিল্ডের জন্য এফ। আর কোনো কোনো ক্ষেত্রে এফ চিহ্নটা থাকে না। আর ওমেগাটা কিছুই না, ওমেগা হচ্ছে রোটেটিং স্পিড। এবং এই ল্যামডার জায়গা কোনো কোনো জায়গায় ফাইও থাকে, কোনো কোনো জায়গায় সাই ইউজ করা হয়। তো এই চিহ্ন তো কিছু আসা যায় না। আর ফেজ উইন্ডিং রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় আর এ থাকে, আর এস থাকে বা আর থাকে, এটা আমরা বলেছি। তো এই হলো আমাদের মোটামুটি মডেলটা। এটা একটু আমাদের মাথায় রাখতে হবে, যদি এখান থেকে কোশ্চেন আসে এভাবে আসতে পারে যে ডিসক্রাইব দ্য ম্যাথমেটিক্যাল মডেল অফ এ পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মেশিন, তখন তোমাদেরকে এই মডেলটা একটু এখান থেকে এক্সপ্লেন করতে হবে। এখানে এইটুকু এক্সপ্লেনে যথেষ্ট। আমি বাকিগুলো আনছি এই জিনিসটা একটু ক্লিয়ার করার জন্য, এবং তোমরা যেন একটা মোটামুটি ধারণা পাওয়া অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা এই মডেলকে কেন্দ্র করে যে কোনো বড় কোনো ডেরিভেশনে যাবো ব্যাপারটা সেরকম না। এটা হচ্ছে আমাদেরকে একটা ধারণা রাখতে হবে যে আমাদের ম্যাথমেটিক্যাল মডেলটা আসলে কেমন হয় এই সিনক্রোনাস পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মেশিনের ক্ষেত্রে। আরেকটা জিনিস হলো যে ইলেকট্রোম্যাগনেটিক যে মেশিনগুলো ছিল, যেটা তোমরা চ্যাপম্যানে পড়ে আসছো, সেটার সাথে পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মেশিনের আসলে কি পার্থক্য, এটা থেকে তোমরা এটা দেখলে বুঝতে পারবা। দেখবা যে অনেকটা একই রকম, সামান্য একটু জায়গায় আলাদা। এই হচ্ছে ব্যাপার। আর একটা হলো যে এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবা যে কন্ট্রোলটা আসলে কিভাবে হয়। তো সিনক্রোনাস মোটর, পার্মানেন্ট সিনক্রোনাস মোটরটা আসলে একটা ইন্ডাস্ট্রিতে চলে বা কোনো একটা অটোমেশন প্রসেসে সেটা চলছে, চলার পর এখানে কয়েকটা ভাইটাল কম্পোনেন্ট থাকে, তোমরা সবাই জানো, এনকোডার থাকে। তো এনকোডারের কাজ হচ্ছে যে এটার স্পিড এবং পজিশনটাকে সেন্স করা। তো বেসিক্যালি এনকোডার যদি শুধুমাত্র পজিশন সেন্স করতে পারে এতেই চলে যায়। পজিশন সেন্স করার অর্থ হচ্ছে স্পিডটাও সেন্স করা। কেমনে? কারণ পজিশনের যদি আমরা ডেরিভেটিভ বের করি তাহলে আমরা স্পিড পেয়ে যাই। এরপরে সেখান থেকে জায়গাটা ফিডব্যাক যায়, একটা স্পিড ডিরেকশন, এখানে একটা ফিডব্যাক যায়, আর একটা ফিডব্যাক যায় যে গেইন। আচ্ছা, এটা কাজগুলো আমি আলাদা করে বলতেছি। স্পিড ডিটেকশনের যে পার্টটা, এই যেটা করে যে এখানকার পজিশন থেকে সে স্পিডটা ক্যালকুলেট করে, এনকোডার থেকে, এনকোডারের একই ভ্যালু নিয়ে সে স্পিডটা ক্যালকুলেট করে। আর ক্যালকুলেট করার পরে সেখানে ফিডব্যাক যায়, এটাকে বলা হচ্ছে ফিডব্যাক। আর এখান থেকে আসে হচ্ছে, এখান থেকে একটা সিগন্যাল আসে। তো এই দুটোর ক্যালকুলেশন করে আসলে সেই স্পিড যে গেইন সেটা সে আসলে মানে ঠিক করে যে আসলে স্পিডটা কি হবে। এখানে দুই রকম থাকে, একটা হচ্ছে যে কমান্ড দেওয়া থাকে, তার কিছু একটা যে কমান্ড যেটা দেওয়া থাকে। তো কথার কথা কমান্ডে তাকে হয়তো কথার কথা 1000 আরপিএমে ঘুরতে বলা হলো, কিন্তু মোটরটা কথার কথা 900 আরপিএমে ঘুরছে। তাহলে এখানে এনকোডার সেটা সেন্স করবে এবং এই সিগন্যালটা এখানেও পাঠাবে, এই সিগন্যালটা এখানেও পাঠাবে।
এ দেখবে যে এখানে 1000 বলা হয়েছে কিন্তু ঘুরছে হলো 900, তাহলে আমাদের ডেরিভেশন কাউন্টারে আসবে হচ্ছে 100। এই 100টাই এই পজিটিভ গেইন দ্বারা কি হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে পরের সেগমেন্টে চলে যায় স্পিডটাকে কন্ট্রোল করবে। এই হলো বেসিক ব্লক। স্পিড কন্ট্রোল যখন হয়ে গেল, আরেকটা পার্ট থাকে হচ্ছে কারেন্ট। তো কারেন্ট ফিডব্যাকের কাজ হচ্ছে, তোমরা সবাই জানো যে স্পিডকে বাড়াতে গেলে কি করতে হবে, যে টর্কটাকে বাড়াই দিতে হয়। তো টর্ক বাড়াতে গেলে কি করতে হয়, আমরা যে একটু ম্যাথমেটিক্যাল মডেলটা দেখলাম, যে টর্ক বাড়াতে গেলে কারেন্টটা চেঞ্জ করতে হয়। তোমাদের সবার বোধহয় মনে আছে যে টর্কটা আসলে কারেন্টের উপর ডিপেন্ডেন্ট ছিল, ডিকিউ অ্যাক্সিস যে কারেন্ট সেটার উপর ডিপেন্ড ছিল। এই কারণে আমরা আসলে এখান থেকে কারেন্টের ডিকিউ অ্যাক্সিস কম্পোনেন্ট থেকে কারেন্ট ফিডব্যাকটা বের করার পরে ফাইনালি যে পালসটা জেনারেট করতে হয় সেটা আসলে এই মোটরে সাপ্লাই দেওয়া হয়। ফলে মোটরটাতে কি হয়, রেগুলেশন হয়ে যায়, যত স্পিডে ঘোরার কথা তত স্পিডে সে ঘুরতে থাকে। আর ওভার স্পিড হয়ে গেলে বিপরীতটা ঘটে এই ক্ষেত্রে। এইভাবে এই লুপটা চলতে থাকে, এটা হচ্ছে ক্লোজ লুপ কন্ট্রোল। তো এই ছিল আজকে আমাদের আলোচনা, এবং এই সংক্রান্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো। তোমরা আমাকে স্লাইডগুলো চেয়েছিলাম, স্লাইডগুলো টাইমলি দিয়ে দিব তোমাদের সবাইকে গুগল ক্লাসরুমে। আর নতুন একটা ইনস্ট্রাকশন আমাদের আসছে গত ক্লাসে, তোমাদের শেয়ার করি তোমাদের সাথে। সেটা হচ্ছে এখন থেকে তোমাদেরকে একটু আমাদেরকে রোল কল করতে হবে ক্লাসে, কারণ ইউনিভার্সিটির ভিসি স্যারের নির্দেশ করে এটা আমাদের ইউনিভার্সিটিতে জমা দিতে হচ্ছে, যে মানে গুগল ক্লাসরুমে স্টুডেন্ট কে কে আসতেছে বা কতজন অ্যাটেন্ড করছে, এটা আমাদেরকে ইউনিভার্সিটিতে দিতে হচ্ছে। তো এই কারণে তোমরা একটু আমাকে কোঅপারেট করলে আমি তোমাদের রোল কলটা করে ফেলতাম। তো তোমরা একটু যদি সম্ভব হয় তোমাদের প্রত্যেকেরই স্পিকার গুলোকে একটু অন করলেই ভালো হয়, কেন আমরা সেভাবে করে রোল কল করতে পারি। গুগল ফর্ম ফিল আপ করলে হবে না স্যার? আচ্ছা, তোমরা একটা কাজ করো, আমি আজকে 45 কাউন্ট করে নিচ্ছি। তোমরা সিআর আছো কি? তোমাদের সাথে সিআর আছো? বা সিআর থাকা জরুরি না, সিআর এর বদলে যে কেউ থাকলেও হবে। তোমরা একটা কাজ করো। জি স্যার আছে। আচ্ছা, 45 স্টুডেন্ট আমি তো রেকর্ড করছি আজকে টোটাল অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, তো তোমরা একটা কাজ করো, মানে আমি যদি ক্লাসে রোল কল করতে শুরু করি 5-10 মিনিট সময় খেয়ে নিবে, অনলাইন তো বুঝতে পারছো। সবচেয়ে ভালো হয় তোমরা সিআররা যদি একটু গুগল ক্লাসরুমে আজকের অ্যাটেন্ডেন্সটা একটু আপলোড করে দিতা। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স বা এরকম তাহলে রোলগুলা একটা লিখে গুগল ক্লাসরুমে দিয়ে দিলেই হয়ে যাবে, গুগল ক্লাসরুমে ডাইরেক্ট রোলটা দিয়ে দিলেই হয়ে যেত। তাহলে এটাই অ্যাটেন্ডেন্স শিট হিসেবে আমি জমা দিতে পারতাম, বুঝতে পারছো? তো অন্যান্য স্যার এরকম করছেন, আমাদের মিজাজ স্যার যিনি আছেন বা আরো কয়েকজন টিচার ভাবছে যে পদ্ধতিটা হয়তো ভালো হবে, তাতে কিছু টাইম সেভ হবে আর কি। হ্যাঁ, তোমরা একজন সিআর বা কিছু স্টুডেন্ট এখানে তো জয়েন করেই আছো তোমরা, তো এই 45 জনের রোলের জাস্ট একটা লিস্ট গুগল ক্লাসরুমে যদি আপলোড করে দাও, এটাই ইউনিভার্সিটি হিসেবে কাউন্ট করবে আর কি। বা আমার ইমেলেও দিয়ে দিতে পারো রোলগুলো, করতে পারবা? জি স্যার, আপনাকে পাঠিয়ে দিব। ঠিক আছে, আমাকে একটু পাঠিয়ে দিও। ইমেলে দিলেও হবে, তোমার যেভাবে কনভিনিয়েন্ট হয় ইমেলে দিয়ে দিলেও হবে, ওয়ার্ড ফাইলে দিলেও হবে, পিডিএফ দিলেও হবে, এমনকি ইমেলের বডিতে লিখে দিলেও চলবে, খালি রোলগুলো দিলেই হবে। খালি এভাবে দিবা ডেট টাইম, আজকে হলো থার্সডে 31শে ডিসেম্বর, ক্লাস টাইম হলো 9:40, ব্যাস দিয়ে রোলগুলো থেকে এই আর স্যার তোমরা কষ্ট করে পাঠিয়ে দিও। আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেল, আর কোনো কোশ্চেন থাকলে আমরা নেক্সট ক্লাসে করবো। আর আমি টাইমলি স্লাইডগুলো তোমাদেরকে শেয়ার করবো, চিন্তা করো না, স্লাইড দিয়ে তোমরা ক্লাস কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে?